নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। ঘটনা পাঠিয়েছেন অরিজিৎ দাস। ওনার পরিচয় নতুন করে দেওয়ার কিছুই নেই, ওনার ঘটনা তোমরা অনেক শুনেছ। লিখছেন, নমস্কার সহেলিদি, অলৌকিক জোনের সমস্ত শ্রোতা বন্ধুদের আমার নমস্কার জানাই। চলে এলাম আরও একটি নতুন ঘটনা নিয়ে। এটা হবে এই চ্যানেলে প্রচারিত আমার ২৬ নম্বর ঘটনা, যা আমি আগে কোথাও কখনো প্রচার করিনি। তাহলে এবার মূল ঘটনা শুরু করা যাক। ঘটনা ঘটেছিল আজ থেকে অন্তত ২০ বছর আগে আমার এক বান্ধবীর সঙ্গে। তখন আমি সদ্য কলেজ পাশ করে বাড়িতেই থাকতাম। আমার বান্ধবীর নাম মৌ। ও আমার থেকে বছর খানেকের ছোট। দেখতে খুব সুন্দর ছিল, বেশ ফর্সা ধপধপে গায়ের রং। আমরা দুজনে একসঙ্গে একই স্যারের কাছে টিউশন পড়তাম, যার কারণে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। পড়ার ব্যাপারেও আমরা একে অপরকে সাহায্য করতাম। ও আমাকে মনে মনে যে ভালোবাসতো সেটা আমি বেশ বুঝতে পারতাম। আমি ওকে ভালোবাসতাম। কলেজ পাশ করে বাড়িতে যখন ও থাকতো, আমিও মাঝে মাঝে ওর বাড়িতে যেতাম। ওর বাবা মা আমাকে সেরকম কিছু বলতো না, কারণ আমরা বহু দিনের ক্লাসমেট। কিন্তু হঠাৎ ওর মায়ের কাছে শুনলাম মৌ নাকি রাত্রে হঠাৎ শুতে গিয়ে কি একটা দেখে ভয়ে চিৎকার করে উঠেছে। আমি মৌকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। জানলাম যে রাত্রে ঘুমোলে মাঝরাতে ওর যেন মনে হয় ঘরে কে জল জল চোখে দেখছে। সেই দেখে ভয়ে ও ঘুম থেকে কিছু না ভেবেই উঠে পড়ে এবং চিৎকার করে ওঠে। তারপর দিনে একই দৃশ্য, ভয়ে চিৎকার করে ওঠে। পাশের ঘর থেকে ওর মাকে ডেকে তোলে। বাথরুমে একলা স্নান করতে গিয়ে মনে হতো কেউ যেন ওকে দেখছে। একদিন রাতে ঘুমের মধ্যে মনে হলো কেউ যেন গোটা শরীরে হাত বোলাচ্ছে। এই রকম ঘটনা পরপর কয়েকদিন ধরে চলছিল। শুনে আমি রীতিমতো অবাক হই। আমি মৌকে আর ওর মাকে বলি, এরকম ঘটনা কিন্তু স্বাভাবিক না, কোনো ভালো কবিরাজের সঙ্গে যোগাযোগ করা উচিত। যথারীতি তখন ওই সময় মানে ২০০৩ কি ৪ সাল নাগাদ হবে, আমরা ওই সময় নিপুদি বলে এক মহিলা কবিরাজের সঙ্গে যোগাযোগ করি। নিপুদি বালুরঘাটে একটা বাড়িতে ভাড়া থাকতেন। তার বয়স তখন আনুমানিক বছর ৫০ হবে। কোমর অবধি চুলের জটা, বাবা শিবের ভক্ত। কারোর কোনো বিপদ আপদ ঘটলে অনেককে তিনি সাহায্য করতেন। যেমন ভূতের ভর হলে তন্ত্রমন্ত্র করে কেউ ক্ষতি করলে বা বান মারলে তিনি তার সর্বশক্তি দিয়ে তাকে উপকারের চেষ্টা করতেন। তার জন্য তিনি যে বেশি টাকা নিতেন তাও না। সেই সময় তিনি কবিরাজি কাজে বেশ নাম ডাক করেছিলেন। সেই নিপুদির কাছে যখন আমি, মৌ আর ওর মা গেলাম, তখন তাকে আমরা মৌয়ের সাথে ঘটা প্রতিটা ঘটনা বললাম। নিপুদি সব কিছু শুনে গম্ভীর হয়ে গেলেন। প্রথমে আসন পেতে বাবা শিবের ধ্যান করলেন। তারপর গম্ভীর মুখে মৌয়ের মায়ের দিকে ফিরে বললেন, তোমরা এর আগে কোনো জ্যোতিষী কবিরাজের কাছে মৌকে নিয়ে গেছিলে? ওর মা ভেবে বললেন, হ্যাঁ, কয়েক মাস আগে শিশির শর্মা নামে এক কবিরাজের কাছে নিয়ে গেছিলাম। নিপুদি ঠান্ডা গলায় ঝাঁঝ নিয়ে বললেন, আর কোনো জ্যোতিষী পেলে না? ওর মা একটু অবাক হয়ে বলল, আসলে শিশির শর্মা বলে জ্যোতিষীর বাজারে নাম ডাক আছে। বালুরঘাটে ২-৩ মাস পর পর আসে। মাসে কয়েক আগে মেয়ের ফাইনাল পরীক্ষার আগে আমি একবার ওকে নিয়ে গেছিলাম। নিপুতি জিজ্ঞাসা করলেন, তারপর উনি মৌকে দেখে কি বললেন? মৌয়ের মা বললেন, কি কি বলেছেন পুরো বিস্তারিত বললেন। উনি মৌয়ের হাত দেখার পর একটু ইতস্তত করে বলেছেন, আপনার মেয়ের হাত তো ভালোই, পড়াশোনায়ও ভালো, কিন্তু জীবনে সাড়ে সাথে আসতে চলেছে। সেটা প্রতিকারের ব্যাপারে কিছু ভাবার প্রয়োজন আছে। তখন মৌয়ের মা উদ্বিগ্ন হয়ে বললেন যে তাহলে কি করতে হবে? শিশির শর্মা বললেন, আমি একটা পাথর দিচ্ছি। প্রতিকারের মূল ব্যবস্থা হলো শনিদেবের শুদ্ধিকরণ। তার জন্য তোমার মেয়েকে প্রতি শনিবার আমার কাছে সন্ধ্যাবেলা করে আসতে হবে। আশা করি ওর অনেকটা উপকার হবে। তাতে উনি সম্মত হন। আর যথারীতি উনি সামনের শনিবার মৌকে নিয়ে সন্ধ্যাবেলা জ্যোতিষীর দরবারে হাজির হন। জ্যোতিষী শিশির শর্মা একজন ভণ্ড প্রতারক, সেটা আমি বেশ জানতাম, কিন্তু মৌ যে তার কাছে যেত সেটা আগে কখনো বলেনি। আমি চুপচাপ ওদের বক্তব্য শুনলাম। মৌয়ের মা আবার বলে যে শিশির শর্মা যে লজে থাকতেন সেখানে তার ক্লায়েন্টদের সঙ্গে দেখা করতেন। মৌকে নিয়ে আসার পর তিনি মৌয়ের মাকে বলেন, আপনি বাইরের ঘরে থাকুন। মৌয়ের শুদ্ধি ও প্রতিকারের কাজে তৃতীয় ব্যক্তি থাকলে কাজ হবে না, কাজ শেষ হলে আমরা ডেকে নেব। তিনি অগত্যা তার কথা শুনে বাইরে বেরিয়ে আসেন। আর ওই জ্যোতিষী মৌকে আসন পেতে মাটিতে বসিয়ে ঘরে দরজা লাগিয়ে দেন। তিনি আর তখন কিছু বুঝতে পারেন না যে ঘরের ভেতরে মৌয়ের কি প্রতিকার উনি করছেন।
প্রায় ঘন্টা খানেক পরে শিশির শর্মা দরজা খুলে বেরিয়ে আসেন। মৌকেও যেন কেমন ক্লান্ত এবং ঘোরের মধ্যে আছে মনে হলো। তিনি বলেন যে আজকে ওকে নিয়ে যান, প্রতিকার করতে গিয়ে শনিদেবের সঙ্গে অনেক লড়াই করতে হলো, ওর শরীরে অনেক ধকল পড়েছে, এই কারণে হয়তো ওর একটু ক্লান্তি লাগবে, কাল সকালে দেখবেন যে ও স্বাভাবিক হয়ে গেছে। বাড়ি ফিরে এসে মৌ কোনো কথা না বলে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। পরদিন থেকে মৌ আবার স্বাভাবিক, কিন্তু তার মা বারবার তাকে জিজ্ঞাসা করলো জ্যোতিষী কি করছে, সেটা কিছুতেই বলল না, শুধু বলল ওসব নিয়ে কাউকে কিছু বলা মানা আছে। পরের শনিবার যথারীতি জ্যোতিষীর কাছে আবার নিয়ে গেল, আবারই একই ব্যাপার। এভাবে 1 ঘন্টা করে রেখে মৌকে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু সেদিন রাত্রে মৌয়ের অন্তর্বাসে রক্তের দাগ দেখে তার মায়ের মাথা ঘুরে যায়। তিনি সেদিন রাত্রে মৌয়ের বাবাকে ঘুমিয়ে পড়লে জিজ্ঞাসা করেন, মানে মৌয়ের বাবা ঘুমিয়ে পড়লে মৌকে চেপে ধরে জিজ্ঞাসা করেন, তোকে আজকে বলতেই হবে জ্যোতিষী তোর সঙ্গে কি করেছে, তোর তো শরীর খারাপের সময় নয়, তাহলে রক্ত এলো কোথা থেকে? মৌ এবার কাঁদতে কাঁদতে বলল, জ্যোতিষী শিশির শর্মা আমাকে বলেছে ঘরে কি হচ্ছে এটা বললে তোর গুষ্টি শেষ হয়ে যাবে, তাই ভয়ে আমি কাউকে বলিনি, ও খুব নোংরা একটা বাজে লোক, আমার নাকে ধূপের ধোঁয়া এবং জলপোড়া খাইয়ে আচ্ছন্ন করে আমার গোটা শরীর নিয়েও খেলা করে, তারপর আমাকে কানে কানে বলে তোকে কোথাও দূরে নিয়ে চলে যাব, আজ পর্যন্ত আমি তোর মতো কোনো সুন্দরী মেয়ে পাইনি। এত কিছু শুনে মৌয়ের মাথা টলমল করে উঠল। তিনি যাকে ভরসা করে মেয়ের ভালোর জন্য নিয়ে গেছিলেন সেই জ্যোতিষী তার মেয়ের এত বড় সর্বনাশ করলো। তিনি তো পরের দিন সকালে শিশির শর্মার কাছে ছুটে আসেন। তিনি তাকে ধরে তো যা তা বললেন। শিশির শর্মা রেগে গিয়ে বলেন, আমি যা করেছি তোমার মেয়ের ভালোর জন্য। মৌয়ের মা বললেন, ভালোর জন্য না আমার মেয়ের সর্বনাশ করার জন্য, আমি পুলিশে যাব, কিন্তু আমার মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে অন্য কোনো ব্যবস্থাও আমি নিতে পারছি না, না হলে আজকেই তোমার ভণ্ডামি আমি ঘুচিয়ে দিতাম। আমি তো এই কথা বলে চলে আসি, কিন্তু পেছন পেছন থেকে তোমার মেয়েকে যদি আর না পাঠাও তাহলে কি হবে তো বুঝতে পারবে। তারপর আমরা তার কাছে যাইনি। মৌ এতক্ষণ চুপ করে ধরছিল, চোখগুলো বন্ধ, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমি এতদিন জানতাম যে শিশির শর্মা ভণ্ড প্রতারক, কিন্তু সে যে একটা পাক্কা লম্পট সেটা এতদিন বাদে বুঝতে পারলাম। রাগে আমার সারা গা রিরি করতে লাগলো। আমি বললাম, কাকিমা এত বড় কাণ্ড হয়ে গেছে আর আমাদেরকে একবার বলেননি? শুনে মৌয়ের মাও খুব কাঁদতে লাগলো। নিপুদি এবার এতক্ষণ ধরে সব শুনে বলল যে ওই যে ভণ্ড তোমার মেয়ে সর্বনাশ করেছে, সে আগেও অনেক মেয়ের সর্বনাশ করেছে, তাদেরকে ভোগের বস্তু বানিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে আসে, তাদের এমনভাবে বশ করে যে তাদের বাবা মায়ের কথা তারা না শুনে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, আর যারা ওর কথা না শোনে তাদের ক্ষতি করে। ওর একটা পোষা পিশাচ আছে, তাকে ছেড়ে দেয় সেই মেয়ের পেছনে। তোমার মেয়ে যে কারণে ভয় পাচ্ছে সেটা ওই পিশাচের কারণে। সব শুনে মৌয়ের মা এবার আতঙ্কে বলে উঠলেন, তাহলে এবার কি করে নিষ্কৃতি পাবো? নিপুতি বললেন, একটু কঠিন ব্যাপার, তবে আমার কাছে যখন কষ্ট করে এসেছো দেখি কিভাবে তোমাকে বাঁচানো যায়। মৌকে একটা মাদুলি পরতে দিলেন, ঠাকুরের থানে রাখা একটা ঘটিতে জল পড়া নিয়ে ওদের শিশিতে দিলেন, বললেন যে আজকে সন্ধেবেলা সারা বাড়িতে ছিটিয়ে দাও, আশা করছি বিপদ কেটে যাবে। মৌ ও তার মা বাড়ি গিয়ে সেই মন্ত্রপুত জল বাড়ির চারদিকে ছিটিয়ে দিল। সেই রাতে তারা বুঝতে পারল যে বাড়ির উঠোনের গাছগুলো কেমন উথাল পাথাল ভাবে দুলছে, যেন বাইরে ঝড় উঠেছে, কিন্তু বাইরের পরিবেশ কিন্তু একদম শান্ত। সারা রাত তারা আতঙ্কে কাটালেন। যাই হোক, পরের দিন তারা আবার নিপুদির কাছে গেলেন। তিনি বললেন, তোমাদের আর কোনো বিপদ হবে না, জল পড়া দেবার ফলে পিশাচটা পালিয়েছে, তাই যাবার আগে গাছগুলো ঝাঁকিয়ে জানান দিয়ে গেছে। এরপর তাদের আর কোনো সমস্যা হয়নি। আমিও আমার ব্যবসাপত্র নিয়ে প্রচণ্ড ব্যস্ত হবার কারণে ওদের বাড়িতে যাতায়াত কমে যায়। তবে মৌয়ের একটা ভালো সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। পরে ভাবি, মৌয়ের মায়ের এই হঠকারিতার জন্য মেয়ের ওপর ওই জ্যোতিষী সুযোগ নিয়েছিল, তাই সবারই উচিত এইসব ভণ্ডদের থেকে সাবধান থাকা। আপনাদের জানি রাখি, ভণ্ড জ্যোতিষী তারপরে নানান মেয়েলির কারণে নানান কেস হয়েছিল, ওর ব্যবসা লাটে উঠে যায়, আর কয়েক বছর হলো শুনেছি ও মারা গেছে, ঘুমের মধ্যে স্ট্রোক হয়েছে। কেউ কেউ বলে নাকি ওর পিশাচি ওকে মেরেছে। আজকে ঘটনাটা এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন। অরিজিৎ দাস, বালুরঘাট। অরিজিৎ বাবু অসাধারণ একটা ঘটনা শেয়ার করলেন। এরকম একটা ঘটনা আমিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেখানে মনে আছে হয়তো 1-1.5 মাস আগে হবে,
ঘটনাটা, যেখানে একটি মেয়ে না বউ বলা তাকে ভালো, তার বিয়ে হয়ে গেছিল, সন্তান হচ্ছিল না এবং একটা ভণ্ড জ্যোতিষীর খপ্পরে পড়েছিল, শ্রীরামপুরে বাড়ি। তারপর তার মা এক পুরোহিতের সঙ্গে বিভিন্ন যোগাযোগ করে তাকে বাঁচায় এবং তার সংসারটিকেও বাঁচিয়ে ফেলে শেষ মুহূর্তে। মানে কপাল জোরে সেই মেয়েটি বেঁচে গেছিল, সংসারটিও বেঁচে গেছে এবং মেয়েটি ভালো আছে শোনা গেছে। তো মৌও ভালো আছে, ভালো বিয়ে হয়েছে, আশা করছি সে সুখে শান্তিতেই আছে। তার একটা জীবনে দুর্ঘটনা তার জীবনে প্রভাব ফেলেনি, আশা করা যায়। তবে আমি একটা কথাই বলবো বন্ধুরা, তোমরা যারা শুনছো, যারা খুব জ্যোতিষী তান্ত্রিক বিশ্বাস করো, এবং আমি অকপটে বলছি, আমি না, যে কোনো চ্যানেল থেকেও যদি তোমরা কোনো জ্যোতিষী বা তান্ত্রিকের সন্ধান পাও, যে কেউ, কোনো কারোর নাম করে আমি বলছি না, যে কেউ, সম্পূর্ণ 100% বিশ্বাস করার আগে একবার যাচাই করে নিও। এবং এমন কোনো কিছুতেই তোমরা রাজি হইও না যেটা তোমাদের নিজেদের, প্রত্যেকটা মানুষের মনে ভগবান থাকে, সে কিন্তু জানান দেয় যে একটা কিছু ভুল হচ্ছে, কিন্তু আমাদের অন্ধবিশ্বাস আর কিছুটা বিশ্বাস ভরসা বলুন বা এই অলৌকিক ব্যাপারের প্রতি একটা আকর্ষণ, সব কিছু নিয়ে এমন আমাদের একটা ঘোরের মধ্যে মানুষ চলে যায়, তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। তো সেটা করো না, সবসময় র্যাশনাল এরকম কোনো মানুষকে সঙ্গে রাখা উচিত, তিনি তোমাকে ভালো মন্দ সবটা বলবেন। কিছু কিছু সত্যি যেন শুনতে খারাপ লাগে, অথচ সেই সত্যিগুলো পরে খুব উপকার হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। মহিলা পুরুষ শিশু নির্বিশেষে যে কেউ এরকম বিপদে পড়তে পারে। আজকে সেরকমই একটা ঘটনা শোনাবো তোমাদেরকে। ঘটনাটা মেডিকেল কলেজের ঘটনা। মেডিকেল কলেজের নাম, কোন স্টুডেন্টের সঙ্গে ঘটেছে সেসব কিছু বলতে পারছি না বন্ধুরা, তবে এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের একটি খুব নামকরা মেডিকেল কলেজ, কলকাতা না, কলকাতার বাইরে একটি জেলার মেডিকেল কলেজ। যিনি পাঠিয়েছেন তিনি এখন ওখানকারই প্র্যাকটিসরত ডাক্তারবাবু। শুধু ডাক্তার না, তিনি ওই মেডিকেল কলেজের একজন অধ্যাপক। তিনি কিন্তু ডাক্তারবাবু, তার পুরো পরিবার, ওনারা অফ টাইমে যখন সময় পান এরকম আমার চ্যানেল এবং অন্যান্য চ্যানেল ঘটনা শোনেন, ওনাদের ভালো লাগে, ওনাকে থ্যাংক ইউ বলতে চাই। উনি বলছেন এরকম অনেক ঘটনা কিন্তু আমরা জানতে পারি। তো ভূত বলে আমরা বিশ্বাস করি না, আমাদের মেডিকেল সায়েন্স আমাদের ভূতে বিশ্বাস করা শেখায়নি, তবে কিছু কিছু জিনিস এমন হয় তার কোনো ব্যাখ্যাও পাওয়া যায় না। সেরকমই একটা ঘটনা সেই মেডিকেল কলেজের শুরুতে বলে রাখি, উনি বলছেন ঘটনার সঙ্গে একটা বাস্তব জড়িয়ে আছে। কিরকম? মেডিকেল বা যে কোনো আইআইটি এই ধরনের প্রফেশনে যারা জানে যে প্রচণ্ড শক্ত পড়াশুনোটা, অন্যান্য স্ট্রিমের থেকে এই পড়াশুনো অনেক শক্ত, অনেক সময় সাপেক্ষ এবং অনেক মানসিক জোর লাগে, কিন্তু প্রত্যেকটা মানুষের থাকে না। অনেক সময় কিছু স্টুডেন্ট কি হয়, বাবা মায়ের চাপে পড়ে এই ধরনের কোর্সে ভর্তি হতে বাধ্য হয়, মানে না চেয়েও পড়াশুনো করে, স্টুডেন্ট ভালো হলে চান্স পেয়ে যায়। তো সেরকমই একটা স্টুডেন্টের সঙ্গে ঘটনাটা ঘটেছিল 2002-03 সাল নাগাদ। তো আজকে সে বেঁচে থাকলে একজন নামকরা ডাক্তার হতো, তিনি মারা গেছেন বর্তমানে। তিনি এমবিবিএস পাশ করে যান। এমবিবিএস কোর্সটাও 5 বছর, কিন্তু খুব কম, সাধারণ কিছু না শুনলে বলে ও এমবিবিএস না, একদমই না, এতটা সহজে না, জলভাত না, তাহলে সবাই করতে পারতো। খুবই কষ্টের মধ্যে দিয়ে, প্রচণ্ড পড়াশোনার মধ্যে দিয়ে এই 5টা বছর তারা অতিক্রম করে তারা ডাক্তার হন। কিন্তু তারপরও বর্তমান যুগে এমবিবিএস করলেই শেষ নয়, তারপরে মানুষ স্পেশালিটি, তারপর সুপার স্পেশালিটির দিকে এগিয়ে যান। তখন তার উপর একটা আলাদা প্রেশার থাকে। তো প্রেশারটা কিরকম থাকে, একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে, ছেলেটির বাড়ি ছিল মেদিনীপুরে, কাঁথি এইসব সাইডে। ছেলেটির বাবা একজন সাধারণ বেসরকারি চাকুরে, মা গৃহবধূ, 2 ভাই লেখাপড়ায় অত্যন্ত মেধাবী। তো বাবা মায়ের যা ইচ্ছা থাকে ছোটবেলা থেকে যে সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার করব, তো ছেলে মেয়ে যদি লেখাপড়ায় ভালো হয়, বিশেষ করে পুত্র সন্তান, ডাক্তার তো মানুষের প্রথম অপশান থাকে। তাদের ইচ্ছাটা কোনো অপরাধ নয়, কিন্তু কিছু কিছু ইচ্ছা সেই স্টুডেন্টের বা সেই মানুষটার জীবনে ফাঁসের মতো হয়ে যায়। তো যখন ডাক্তারি পাশ করে তিনি এমবিবিএস পাশ করেন, তখন অনেকটা টাকা খরচা হয়েছে, সময় গেছে,
সেই সময় সে দেখতে পায় যে সবার ক্ষেত্রে এটা হয়, আর 5জন স্টুডেন্ট যারা জেনারেল লাইনে পড়াশোনা করে, যে বিকম, বিএসসি, বিএ, তারা হয়তো যেমন একটা কেউ সরকারি চাকরি বা বেসরকারিতে চাকরি করে টাকা ইনকাম করা শুরু হয়ে গেছে, কিন্তু তখনও সেই স্টুডেন্টটি ইন্টার্নশিপ করছে, সিনিয়র ডাক্তারের পেছনে ঘুরছে, তাই সে এখনও তার শেখা চলছে, সে তখনও সেই সিনিয়র ডাক্তারের তকমা পেতে তার তখনও বহু দেরি। ডাক্তারি প্রফেশনটাই খুব সময় সাপেক্ষ একটা ব্যাপার। তাতে একটা মানসিক হতাশা আসে, বাবা মা জিজ্ঞেস করেন কবে থেকে তুমি রোজগার করবে, কবে দায়িত্ব নেবে। তারপর আস্তে আস্তে বিয়ে থা সব কিছুর ব্যবস্থা আস্তে আস্তে চলে আসে। যখন বাড়িতে জানায় যে না আমাকে আরও পড়াশুনো করতে হবে, কোন একটা সাবজেক্টে স্পেশালাইজেশন করতে হবে, তাহলে আরও বেশি আমার ক্যারিয়ারের পক্ষে ভালো, বা আমি সেরকম কিছু চাই, তখন স্পেশালাইজেশনের জন্য সে এগিয়ে যায়, যা যা এক্সাম হয় তখন সে করে, সব কিছু পাশও করে যায়। কিন্তু ওই যে সময়কালটা যখন সে পড়াশুনো করছে জুনিয়র ডাক্তার হিসেবে, টাকা পয়সাও তখন পায় না তা না, কিন্তু মানসিক প্রচণ্ড চাপ চলে। একটা হচ্ছে সিনিয়র ডাক্তাররা, তারা নানা রকমভাবে হেনস্থা করেন, অনেক জায়গায় ঘটনা ঘটে, এবং তার সঙ্গে যারা চান্স পায়নি তারাও অনেক সময় তাদেরকে নানা রকমভাবে ডিমোটিভেট করে, এতে তো এই হচ্ছে। অনেক সময় দেখেন যে তার মতন একজন ডাক্তার হয়তো সেমন রোজগার করতে পারছে না যতটা আশা করেছেন। তো সমস্ত কিছু মিলিয়ে, আর তার সঙ্গে থাকে উপরন্তু প্রচণ্ড ডিউটির প্রেশার, খাওয়া, ঘুম, ব্যক্তিগত জীবন সব কিছু নিঃশেষ হয়ে যায়। মানে কবে যে সে স্বাভাবিকভাবে একটু ঘুমোতে পারবে সে জানে না, এরকম ডিউটি চলতে থাকে লাগাতার। তার সঙ্গে পড়াশুনো, তো ডিপ্রেশনে প্রচুর স্টুডেন্টরা চলে যায়, সেও তার ব্যতিক্রম না, ডিপ্রেশনে চলে গেছিল। তার বন্ধুরা বলতো কলেজের ছাদে গিয়ে সিগারেট খেত, মানে হোস্টেলের ছাদে গিয়ে চুপচাপ একা বসে থাকতো। মানে ছেলেরা যেমন একটা জায়গায় গ্যাদারিং করে বসে আছে, গল্প করছে নিজেদের মধ্যে, না, ডিপ্রেশনে চলে যাওয়া মানুষরা ম্যাক্সিমাম একা একা থাকা পছন্দ করে। কিন্তু কোনো সুইসাইডের কিন্তু তার মধ্যে কোনো রকম লক্ষণ ছিল না। একদম সেদিনকেও সে নর্মালভাবে ক্লাস করেছে, জুনিয়র ডাক্তার হিসাবে ওপিডিতে, যেখানে পেশেন্টরা আসে রেগুলার চেক আপ করতে, সেখানে তাই অ্যাটেন্ড করেছে, যা যা ডিউটি ছিল সমস্ত কিছু কমপ্লিট করে, এবং টানা ডিউটি ছিল, টানা ডিউটি শেষ করে নাইট সমস্ত কিছু কমপ্লিট করে যখন ডিউটি রোস্টার কমপ্লিট হয় তার সেদিনকার 2 থেকে 3 ঘন্টা ব্রেক পায়, তারপর তাদের আবার ডিউটিতে জয়েন করতে হয়। এরকমই একটা টাফ ডিউটি চলে তাদের। সন্ধেবেলা 7:30 নাগাদ ছাদে সে একা বসেছিল, 2জন বন্ধু তার সঙ্গে কথাও বলে, কি করছিস? তখন সে বলে যে বসে আছি, ভাল লাগছে না। আবার বলে ঘুমোসনি কেন? না, ঘুম আসছে না, একটু রেস্ট নিতে ইচ্ছে করছে না। চুপ করে বসে আছে, সিগারেট খাচ্ছে চুপচাপ। তো হোস্টেলটার কি ছিল, যে বিল্ডিং এ সে ছাদে বসে আছে তার অপোজিটে একদম মুখোমুখি আর একটা বিল্ডিং ছিল। সেই বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং যেমন হয় একটু মাঝখানে একটা বড় মাঠ মতো ছিল, কিন্তু দেখা যেত ওই বিল্ডিং এ কেউ বসে আছে, এদিক থেকে দেখা যেত, এমন কিছু দূরও নয়। তো সেই রুমে একটি ছেলে পড়াশুনো করছিল, রুমে ঘুরে ঘুরে সে বলতে দেখেছে তখন রাত প্রায় 10টা বেজে গেছে, তার কিন্তু ডিউটি আওয়ার শুরু হয়ে গেছে, অথচ সে সেদিনকে কিন্তু যায়নি। বলছে দূর থেকে ওরা প্রত্যেককে চেনে, দূর থেকে দেখে বুঝতে পারছে যে ওই ছেলেটা না বসে আছে কেন, ছাদে অদ্ভুতভাবে ঝুঁকে বসেছিল। তারপর কিছুক্ষণ বাদে সে যখন ছেলেটি বাথরুম থেকে এসে ঘরেতে আসে, এসে যখন ওই দিকে জানলা দিয়ে তার ওই দিকের বিল্ডিং এ চোখ পড়ে, দেখে ওই ছেলেটি ওই একদম ছাদ মানে শেষ হচ্ছে ছাদের আলসে, তারপর যে একটা জানলার যে কার্নিশ গুলো থাকে না, কার্নিশে বসে আছে। তার মানে ওপর থেকে নেমেছে, নেমে কার্নিশে বসে আছে, একদম মাথাটা নিচু করে, দুটো হাত দুটো সাইডে দেওয়া, একদম মাথা নিচু করে। মানে কোনো মানুষ যদি মাথা নিচু করে পা ঝুলিয়ে বসে থাকে খাটে, দুটো হাত দুটো সাইডে যেমন রাখি আমরা, তো সেভাবে সে বসে আছে। এইটুকু বলে একটু ব্যাকে যাচ্ছে স্টোরিটার। সে যখন মানসিকভাবে একটা চাপের মধ্যে যাচ্ছিল, কারণ কি ছিল, তার ভাই তখন চাকরি পেয়ে গেছে, ঠিক আছে,
ভাই মানে তার যমজ ভাই ছিল, তারা দুজন ভাই চাকরি পেয়ে গেছে। তাদের একটা ছোট বোনও ছিল, দুটো ভাই আর একটা বোন ছিল। বোনটির তখন বিয়ে দিতে হবে। বোনটির বিয়ে ঠিক হয়ে গেছে, খুব ভালো ছেলে, ভালো চাকরি করে, এক দাদা ডাক্তার, এক দাদা ভালো চাকরি করছে, তো ভালো নিশ্চয়ই টাকা পয়সা পাবে। তখনও কিন্তু মানে যে সময়টার কথা বলছি তখনও লোকেরা ডাইরেক্ট পণ না চাইলেও এটা ওটা সেটা, আর ভালো পরিবারের অবস্থা মানে ভেবেই নিত এরা প্রচুর কিছু দিতে পারবে, প্রচুর টাকা পয়সা খরচা হচ্ছিল। তো সেটা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করতো যে বাবা মা বলে যে এখন তো মনে হচ্ছে ডাক্তারি না পড়িয়ে নর্মাল জেনারেল লাইনে তুই এমনি যদি ব্যাংকের পরীক্ষা এই পরীক্ষা দিতিস, লেখাপড়ায় তো ভালো ছিলি, এতদিনে চাকরি হয়ে যেত। মানে বাবাও খুব ফ্রাস্ট্রেশনে ভুগছে, একদিকে মেয়ের বিয়ে, একদিকে ছেলে যতটা আশা করেছিলেন ততটা রোজগার তখনও দিতে পারছে না, হয়তো ভবিষ্যতে দেবে, কিন্তু তাদের ওই সময় টাকার দরকার। এরকম একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, এবং তার মা খুব জ্যোতিষী তান্ত্রিক এগুলো পছন্দ করতেন, তাদের কাছে যাওয়া, তাদের থেকে জিজ্ঞাসাবাদ করা। তো তার মা কি করেছিলেন, বহুবার জ্যোতিষী তান্ত্রিকদের কাছে যেতেন এবং গিয়ে নানা রকম প্রতিকার দিন, বাবা আমার ছেলের আরেকটু আয় পয় বাড়ুক, মেয়ের বিয়ে হোক, এইসবের জন্য নানা রকম শেকড় বাকড় যখন যা বলতেন ছেলেদের দিতেন। ছেলেরাও খুব মাতৃভক্ত, দুজনেই শুনতো, মেয়েও কথা শুনতো। কিন্তু এইসব করার পর থেকে না, যখন দেখছে একটা দামি পাথর পড়লাম অথচ সেভাবে রেজাল্ট পাচ্ছি না, তাদের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে, না পড়াশোনায় মন দিতে পারছে, না কাজে মন দিতে পারছে, উপরন্তু ফ্যামিলি প্রেশার, সব নিয়ে মিলিয়ে তার মধ্যে একটা অদ্ভুত ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছিল। এবং তার কফিনের শেষ পেরেক পুঁতে দিয়েছিল সেই জ্যোতিষী। শেষবার যখন সে বাড়ি গেছিল, সে জ্যোতিষী বলেছিলেন তুমি ডাক্তারি লাইনে গেছো ঠিক আছে, কিন্তু তুমি যদি রেলওয়ে বা ওইগুলোতে পরীক্ষা দিতে তুমি কিন্তু আজকে বড় অফিসার হয়ে যেতে, তোমার এত টাকা স্যালারি হতো, এখানেও তুমি দাঁড়াবে, তুমি ইনকাম করবে, কিন্তু এখানে তো সময় লাগবে তোমার নাম যশ হতে, তো এখানে এটা করলে ভালো করতো। এবার ওই সময় একটা স্টুডেন্টের মনে, তার মনে হয় যে সত্যি হয়তো একটা ভুল দিকে আমি এসেছি, আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির ছেলেদের বোধ এতটা রিস্ক নেওয়া উচিত হয়নি। বা আর একজন একসময় তাকে বলছে যে এমবিবিএস কমপ্লিট করে অন্য একটা হসপিটালে জয়েন করে নিলেই পারতো, আবার স্পেশালাইজেশন এখন করার কি দরকার, পরে কিছু বছর চাকরি করে টাকা পয়সা জমিয়ে আবার আসতে পারতো। তো নানা রকমই মানসিক দ্বন্দ্বতে তার কি হয়েছিল, ডিপ্রেশন এসেছিল। এবং দুটো ঘটনা রিলেট এখানেই করছে, দুটোতেই জ্যোতিষীরা, একটাতে তো শারীরিক শোষণ করলো প্রথম ঘটনায় আমরা জানলাম, মানসিক শোষণও কিন্তু কম কিছু না। একটা পুরুষ মানুষকে বা মহিলাকেও এবার মানসিকভাবে তাকে করা যে এটা তুমি হওনি, যখন সে সেই তার লক্ষ্যে পৌঁছয়নি, সে রাস্তাটার মধ্যে আছে, তাতে তো নানা রকম মানসিক কখনো ভালো মন্দ সব কিছুর মধ্যে চলছে। আর ওরকম একটা ডিউটি করে, ওরকম একটা পড়াশুনো করে তার তো মানসিক অবস্থা খুব একটা হেলদি থাকছে না, তার উপরে চলছে এরকম একটা প্রত্যক্ষ হবে মেন্টাল প্রেশার, যে এটা না করে এটা করলে তুমি আজকে আরো সাকসেস হতে, এটাতে তোমার আরো ভালোই হতো। তো এইসবের জন্য যবে থেকে ওর হাতে পাথর পড়া, আংটি পড়া, কিছু কিছু মূল বাঁধা শুরু হলো, ওর ওই ডিপ্রেশনটা কিন্তু সহপাঠীরা বলেছিল বা কলিগ যাই বলো, তারা তখন থেকে ওর আরো বেশি করে শুরু হয়েছিল। এবার চলে যাই সেদিনকার ঘটনায়। সেদিন ওইভাবে ও ছেলেটি দেখলো, ওইদিকে ছেলেটি কার্নিশে বসে আছে, বলছে দেখেই তার বুকটা ধক করে উঠেছে। এমনি তার রুমে রুমমেট থাকে, কিন্তু সেই সময় সে রুমে একা ছিল। এবার ওর মনে হলো এইভাবে একটা ছেলে বসে আছে দেখে না তার শরীর ঠান্ডা হয়ে গেছে, যেহেতু নর্মাল ভাবেই একটা মানুষ কার্নিশে বসে থাকবে না, নিশ্চয়ই তার মনে কোনো প্ল্যান আছে বা কিছু একটা ভয়ঙ্কর কিছু ঘটাতে চলেছে, কারণ মেডিকেল কলেজে দুর্ঘটনা এরকম প্রায় শোনা যায়। ছুটে গেছে, বা হয়তো ভাবছে কেউ র্যাগিং করছে কিনা, ছুটে গেছে সে আরো লোকজনকে ডাকতে, যে দেখ দেখ ও ওরকম করছে। যতক্ষণে সে বেরিয়ে গিয়ে করিডোরে গিয়ে জিনিসটাকে বলেছে বুঝিয়েছে, ততক্ষণ শুনছে ওই দিক থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, শুনছে ঝাঁপ দিয়েছে। তারপর তারা মেন জায়গায় যায়, গিয়ে দেখে যে মারা গেছে, একদম স্পট ডেড। উঁচু বিল্ডিং ছিল, আর যেভাবে পড়েছে ইনজিওরিটা এমন হয়েছে যে তারপর পোস্টমর্টমে জানা যায় যে মারা গেছে। এবং ওর পোস্টমর্টমের সময় ওর স্টমাক থেকে নানা রকম
চুল বা একটু কাদামাটি জাতীয় জিনিস, অনেক কিছু নোংরা জিনিস ওর স্টমাক থেকে তখন বেরিয়েছিল। তো এবার সেই জ্যোতিষী কিছু খাবার জন্য দিয়েছিল কি না, যেহেতু জ্যোতিষীদের ব্যাপারটা এই জিনিসটা থাকে যে এগুলো কাউকে বলবেন না, আপনার ফলবে না। এই বলবেন নাতে কি হয়, একটা মানুষ ভালো ফলের আশায় কাউকে বলতে পারে না, যে না বললে যদি না ফলে, তো বলে দিলে হয়তো অনেক কিছু সুবিধা হতো, কিন্তু এই ডিপ্রেশনটা তার কাজ করলো এবং সে এভাবে মারা যায়। তারপর থেকে বহুদিন, এখনো নাকি এত বছর হয়ে গেছে, মাঝে মাঝে এখনো ওই রুম থেকে, পার্টিকুলার ওই রুম থেকে, সেই রুমে আজকে যারা বোর্ডাররা আছে, আজকের দিনে যে ঘটনাটা সে ছেলেটি দেখেছিল সেই সময় দাঁড়িয়ে তিনি একজন এখন বড় ডাক্তার হয়ে গেছেন, এবং যে ডাক্তারবাবু পাঠিয়েছেন তাদের ডাক্তারবাবুদেরই যখন একটা কোনো মিটিং হয় বা কোথাও গ্যাদারিং হয়, সেখানেই কিন্তু এই ঘটনাগুলো ওরা নিজেদের মধ্যে আলোচনা করে। বলছেন যে সেখানে ওই রুম থেকে আজও স্টুডেন্টরা বলে যে ওই ছেলেটিকে বসে থাকতে দেখা যায়, এবং বাইরে গিয়ে যখন তারা ডাকতে যায় যাকে ওখানে ঘুরে এসে কেউ নেই। এবং অনেকে এরকম এখনো নাকি দেখেছেন যে অনেকে মুখ তুলেছে, ছেলেটি যে ডাকাডাকি করেছে, ও ভাই ওখানে কেন বসেছো বা কিছু, মুখ তুলে যে তখন দেখছে মুখ একদম মানে একদম পুরো থেতলে যাওয়া একটা মুখ, এটাও অনেকে নাকি দেখতে পেয়েছে। তো অনেকে, সবাই কিন্তু না, কিন্তু আজও এটা মাঝে মাঝে দেখা যায়। বলছে এটা জানি না কোনো অমাবস্যা পূর্ণিমা বা ওইসব আমি কিছু জানি না কেন দেখা যায়, তবে আজও অনেকে দেখতে পায়। এগুলো এমন একটা জিনিস, এগুলো স্টুডেন্টরা নিজেদের মধ্যে আলোচনা করলে এগুলো বাইরের লোকের কাছে ইউজুয়ালি তারা বলে না এবং বলবেও না, তাতে ওদের নিজেদেরই রেপুটেশন নষ্ট হবে, সেই ব্যাপারটাও থাকে। তো এই ঘটনাটা, এই ভৌতিক ঘটনাটা আজও সেই মেডিকেল কলেজে চলছে। ওই রুম থেকে সেই ছেলেটিকে দেখা যায়, এবং মাঝে মাঝে কখনো যদি কেউ ভাবে ছাদে একা উঠে গেল, কেউ নেই, অনেক সময় একটা ছেলেকে ঘুরতে দেখা যায়। এমনি লোকে ভাবে একটা ছেলে ঘুরছে তো কি হয়েছে, তারপরে পেছন ঘুরে দেখে ছেলেটি আর নেই। অনেকে হয়তো একটা ছেলে বলেছিল কিছুদিন আগে, উনি বলছেন যে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, কার্নিশের দিকে মুখ যেতেই দেখছিলাম একজন নিচের দিকে তাকিয়ে বসে আছে কার্নিশে। সে একদম, আরে ভাই কি এরকম ভাই বসে আছো কেন বলে এরকম চিৎকার করে উঠেছে। সে যখন মুখটা তুলেছে ওপর দিকে, দেখছে যে এরকম বিধ্বস্ত, এরকম থেতলে যাওয়া একটা মুখ। তো এই ঘটনা নাকি প্রায় আজও ওখানে ঘটে, তাই জন্য উনি নাম দেননি। কলেজের রেপুটেশন নষ্ট হবে, একটা হাসপাতাল, অনেক পেশেন্ট আছে, কার মধ্যে কি। আবার উনি বলেন যে এই জিনিসটাকে হয়তো অনেকে বাড়িয়ে চাড়িয়ে উপস্থাপনা করবে, সেই জন্য আমরা এটাকে গোপন রাখলাম, কিন্তু ঘটনাটা একদম সত্যি। এবং এই ছিল বন্ধুরা আজকে দুটো সত্যি ভৌতিক ঘটনা। কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলে যেও না। ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ, শুভরাত্রি।